নমস্কার, আমি দীপজ্যোতি রায় রাজ্য রাজনীতি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে আছে কেডি ভৌমিক, রাজ্য জাতীয় কংগ্রেসের মানবাধিকার শাখার সাধারণ সম্পাদক। স্যার নমস্কার আমাদের চ্যানেলে আসার জন্য। নমস্কার স্যার, 2021-এর বিধানসভা ভোটে যে জোট বামেদের সাথে যে জোট, আগেও তো আপনারা 2016-তে জোট করেছিলেন, তাতে সেরকম আশানুরূপ ফল হয়নি। এই নিয়ে আপনি কি বলবেন? 2021-এ কি আপনারা আশাবাদী যে আপনারা সেরকম ভাবে? অবশ্যই আমরা এবছর প্রচন্ড আশাবাদী, কারণ আমরা অনেক আগে থেকেই জোটটা নিয়ে আগিয়েছি। যেটা এক ধরনের ধরতে গেলে 11 সালে যখন আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটটা করেছিলাম বামফ্রন্টকে সরানোর জন্য, সেই সময়ও অনেক আগে থেকে নেওয়া হয়েছিল, কিন্তু 16 সালের যে জোটটা হয়েছিল সেটা হঠাৎ শেষ মুহূর্তে জোটটা করার জন্য আমরা অনেকটাই বুঝে ওঠা যায়নি যে কোনখানে কি ঘাটতিগুলো ছিল আমাদের, আমরা সেই ঘাটতিগুলো দূর করতে পারিনি। এবং দেখা যাবে 5 থেকে 5,000-এর কম ভোটের ব্যবধানে অনেক কটা সিট আমরা হেরেছি। এই জন্যই এই বছর আমরা অনেক বেশি আগে থেকে এই রাজ্য রাজনীতিতে দুই দলই এই জোটের ব্যাপারে প্রচন্ড আশাবাদী। স্যার, আপনারা যে বামেদের সাথে জোট করছেন, যদি আপনারা 2021-এ আপনাদের তরফ থেকে সরকার গঠন হয়, তাহলে কি হবে আপনাদের প্রধানমন্ত্রী, নেক্সট মুখ্যমন্ত্রী রাজ্যে? সূর্যকান্ত মিশ্র নাকি আপনাদের অধীর রঞ্জন চৌধুরী নাকি অন্য কোনো আদার্স ক্যান্ডিডেট? দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাধারণত আমাদের সংবিধান অনুযায়ী যে বিধানসভা সদস্যরাই মুখ্যমন্ত্রী পদ নির্বাচন করে থাকে। এবার প্রত্যেক দল তার সর্বোচ্চ নেতা কে হবে আগে থেকেই একটা ঘোষণা করা হয়ে থাকে। এইবার জোটের ক্ষেত্রে যতটুকু কথা আগিয়েছে তাতে জোটের মুখ এবার কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বলছি না, কিন্তু জোটের মুখ অধীর রঞ্জন চৌধুরী, এটা কিন্তু পরিষ্কার। আমার মনে হয় এটা নিয়ে অন্যান্য চ্যানেলে বা বামপন্থীদের নেতাদের মুখ থেকেও শুনবে যে এইবার আগের বার আমরা সূর্যকান্ত মিশ্রকে এই জোটের মুখ রাখা হয়েছিল, এই বছর কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে এই মুখ ভাবা হচ্ছে। কিন্তু সুজন চক্রবর্তী, যিনি বাম নেতাদের মধ্যে এখন বেশ জনপ্রিয়, সূর্যকান্ত মিশ্র থেকেও জনপ্রিয়, তাহলে সুজন চক্রবর্তীও তো দাবিদার হতে পারে। অবশ্যই হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু অধীর চৌধুরী যে ব্যক্তিত্ব বা যে রাজনৈতিক ট্যালেন্ট এখন দেখাচ্ছেন, তিনি আমাদের শুধু কংগ্রেসে বলে বলছি না, একার কৃতিত্বে রাজনীতির কোনো অংশে নেতৃত্ব দেওয়া বা সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতির যোগ্যতা অর্জন করা, এই দিক দিয়ে ধরতে গেলে এখন কিন্তু বেঙ্গল রাজনীতিতে অধীর রঞ্জন চৌধুরী সবার থেকে আগিয়ে আছে। ব্যক্তি হিসেবে যদি আমরা ব্যক্তি রাজনীতিতে ভূমিকাটা যতই বেশি থাকলেও কখনোই 40%-এর বেশি হয় না, দলের ভূমিকাটা বড় থাকে। তা সত্ত্বেও যে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বটা বর্তমানে বাংলায় যে ব্যক্তিরা যে কোনো দলের নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে থেকে আগিয়ে আছে। আচ্ছা, 2020-তে যে এত বড় প্যান্ডেমিক এলো, আমরা দেখেছি এই প্যান্ডেমিকের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত প্রবলেমগুলো হয়েছিল, যে ট্রেন ফ্রেনের ফেসিলিটিগুলো, সেইখানে কিন্তু আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু দিল্লিতে থেকে বহুত যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে কিন্তু এই আমাদের রাজ্যে পাঠানোর জন্য বহুত ব্যবস্থা করেছিলেন। এই নিয়ে আপনি কি বলবেন? এখান থেকে কি এটা কি ভোটের স্ট্র্যাটেজি নাকি উনি সত্যি না, উনি সবসময় কাজটা উঠে এসেছিলেন মানুষের জন্য কাজ করে। উনি যখন প্রথমে 92-94 দিকে উঠে আসেন কংগ্রেস রাজনীতিতে, তখন উঠে এসেছিলেন এই মানুষের পেছনে, লোকের পেছনে সবসময় দাঁড়ানোর জন্য। এইবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যখন আমাদের এত বড় এই প্যান্ডেমিকটা শুরু হলো, তখন প্রথম নিয়ম অনুযায়ী প্রথম হওয়া উচিত ছিল যে ভারতবর্ষের যে পরিযায়ী শ্রমিক বলুন বা যারা বাইরে থাকছে সেই স্টুডেন্টগুলো, তাদেরকে সকলকেই নিজ নিজ গৃহে ফেরত দেওয়া। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এটার কোনো পরিকল্পনাই নিলেন না। তারা ব্যস্ত থাকলেন
তখন নমস্তে ট্রাম নিয়ে, এই নমস্তে ট্রাম এইগুলো মানে কাজ করতে যে তারা একটা বড় সময় ব্যয় করে ফেললো। কিন্তু পরিযায়ী শ্রমিক বা আমাদের নানা রাজ্য থেকে যে নানা রাজ্যে রাজ্যে ইউনিভার্সিটিগুলোতে আমাদের স্টুডেন্টরা পড়তে যায় বা পড়তে আসে, তাদেরকে ফিরিয়ে দেওয়া বা নিয়ে আসা কোনোটার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করে। এবং যার জন্য অধীর চৌধুরী তার সদ ইচ্ছায় যে তাকে যখন প্রথম তার নিজের এলাকা বা রাজ্যের জায়গা থেকে বলা শুরু হলো, তিনি তখন সেটা নিয়ে সদিচ্ছায় নিজের ইচ্ছাতেই এই ধরনের ভূমিকা নিয়েছিলেন যে পরিযায়ী শ্রমিক এবং স্টুডেন্টরা যেন নিজের গৃহে ফিরে আসে। এবং তিনি নিজের দলে দিল্লিতে, তিনি যেহেতু বিরোধী দলের নেতা, তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, এই ওয়ার্কিং কমিটিতে একটি প্রস্তাব নিয়ে পাশ করিয়েছিলেন যাতে, এবং যার জন্য কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী এটা সাংবাদিক বৈঠক করে ডিক্লেয়ার দিয়েছিল যে যত পরিযায়ী শ্রমিক আছে তারা যদি তাদের যা টিকিট লাগবে, ট্রেনের যে খরচ হবে, ট্রেনের টিকিটের ভাড়া কংগ্রেস পার্টি দিয়ে দেবে। এটা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়। আমরা শুনেছিলাম, আমরা টিভি মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে দেখেছি এই জিনিসগুলো। বাংলায় যে বাম কংগ্রেসের যে জোট হচ্ছে, আমরা সবাই জানতে পারছি যে বামেদের ভোট সংখ্যা মানে ভোট ব্যাংক এখন 7%। এই মুহূর্তে বামেদের সাথে জোট করাটা আপনাদের মানে কংগ্রেসের যে জোট হলো, এই জোটের পেছনে কি মানে মেন কারণটা কি? মানে নিজেদের অস্তিত্বের লড়াই নাকি বিরোধিতা করা, মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে বিরোধিতা করা বাংলার মধ্যে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই মুহূর্তে গণতন্ত্রের রক্ষা করাটাই সবচেয়ে বড়, যা বাংলার রাজনীতিতে একটা বড় জায়গা দাঁড়িয়েছে। একদিকে যেমন তৃণমূলের লাগামহীন দৌরত্ব বা করাপশন, এবং তার সঙ্গে বিজেপির দিশাহীন ধর্মীয় রাজনীতি। এইবার এই মুহূর্তে ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র বাঁচাতে গেলে গণতান্ত্রিক দলগুলোকে কখনো কখনো এক জায়গায় হতে হয়। সেই চিন্তা ভাবনা থেকেই এই বামের সঙ্গে আমাদের সখ্যতা গড়ে ওঠা, এবং আমরা এই জায়গাটায় আগিয়ে এসেছি এই একটা কারণেই যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যটাকে চালাতে হবে। সেই জায়গায় নিয়ে যেতে গেলে বামদের নিয়ে আমরা গণতান্ত্রিক জোট করলে সেটা সম্ভব। এই কারণে। আচ্ছা স্যার, আরেকটা কথা, 2021-এর যে বিধানসভা ভোট আসছে, 2021-এর বিধানসভা ভোটে আমরা দেখছি যে দুটো পলিটিক্যাল পার্টি খুব স্ট্রং, একটা বিজেপি, একটা তৃণমূল কংগ্রেস। তো আপনাদের অপোনেন্ট রাজ্যে কারা? রাজ্যে আপনাদের অপোনেন্ট কারা, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? যদি প্রথম বলি তাহলে অবশ্যই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আমাদের প্রথম প্রতিদ্বন্দ্বী, এবং তার সঙ্গে সঙ্গে সাথে সাথে বিজেপি। কারণ বিজেপির মতো একটি দল যারা সেন্ট্রাল এই প্যান্ডেমিকের সময় প্রমাণ হয়ে গেছে যে তারা কোনো সাধারণ মানুষের জন্য কখনো কিছু চিন্তা করে উঠতে পারে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো একটা রাজ্যে তাদের সেই চিন্তাধারা যে আরো কত অদ্ভুত দাঁড়াবে, সেই চিন্তা ভাবনা করে বেঙ্গল রাজনীতিকে, বাংলার চিন্তা ভাবনাকে বাঁচানোর জন্য আমরা মনে করছি যে তৃণমূলের সাথে সাথে বিজেপিও একটি আমাদের কাছে বড় শত্রু। কৃষি বিল নিয়ে আমরা দেখছি যে কৃষি বিল নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে, মানে আপনাদের পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে, মানে কংগ্রেস থেকে শুরু করে বাম দুজনেই কিন্তু বেশ একটা জনসড় আন্দোলন শুরু করেছিলেন, এবং সেটা এখনো লাগাতার চলছে। তো এই যে মানে আপনারা যে কৃষি বিলটার উপর যে ইস্যুটা করছেন রাজ্যের লোকেদের উপর, এটাকে কি পরবর্তীতে কোনো ইয়ে হতে পারে, মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টি তার ফায়দা নিয়ে নিতে পারে, তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ফায়দাটা নিয়ে নেবে বা এরকম কিছু? না, এইটা ভাবাটা একটা কারণ, এইটা একটা মানে এই বিল তিনটে আসার পর একটা জিনিসই প্রমাণ হয় যে গণতন্ত্র বা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্র কাঠামো বা কৃষি কাঠামো, যে ভারতবর্ষের নিজস্বতা, সেই জায়গাটায় বিজেপি যতই মুখে এটা সেটা হিন্দুত্ব মুক্ত বলে থাকুক, মূল জায়গাটা হচ্ছে তারা কিন্তু এই জায়গাটাকে নষ্ট করবার জন্য তারা কায়েমি স্বার্থ ব্যাপারে এই কৃষি বিলটা সাধারণ মানুষ বা সাধারণ কৃষকদের কথা না চিন্তা করে আনা হচ্ছে। এবং এই জায়গাটা, এই লড়াইটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা একটা সামাজিক লড়াই। ভারতবর্ষের সার্বভৌমত্ব,
কৃষির যে নিয়ম সিস্টেম বা যে কৃষির উপর 70% ভারতবর্ষের এখন অর্থনীতি নির্ভর করছে, সেই কৃষিকে বাঁচানোর জন্য আজ 90 দশক থেকে চেষ্টা করতে করতে 90 দশকের আগে থেকে ইন্দিরা গান্ধীর সময় থেকে সবুজ বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষ খাওয়ার ব্যাপারে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছিল। সেই ট্র্যাডিশনটাকে আমরা বর্তমানে বজায় রাখতে যাতে না কোনোভাবে নষ্ট না হয়, আজ ভারতবর্ষকে কাউকে খাদ্যের জন্য কোনো পৃথিবীর কোনো দেশের দিকে তাকাতে হয় না। আমাদের কোনো রাজ্য বা কোনো 2-3টে প্রদেশে বন্যা হয়ে গেলেও আমাদের খাদ্য সামগ্রী কিন্তু বিদেশ থেকে আনতে হয় না। সেটা কারণ আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা। কংগ্রেস শাসন ব্যবস্থায় ইন্দিরা গান্ধীর সময় থেকে এবং তার পরবর্তীতে যারা আমাদের কংগ্রেসের যারা রাজত্ব করেছেন বা যারা প্রধানমন্ত্রী হয়েছেন বা যারা মিলে দেশটাকে চালিয়েছেন, তারা সবসময় এই কৃষির সার্বভৌমত্বটাকে বজায় রাখবার চেষ্টা করেছে এবং সাথে সাথে কৃষিটাকে বৃদ্ধি করেছে। আমরা এখন খাদ্যের দিক থেকে যে হিসাব এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা করছি বলে চিৎকার করছে, এটা একদিনের ফল নয়। এটা সেই সুদূর ইন্দিরা গান্ধী শুরু করেছিলেন, যার ফল আজকে সেই সিস্টেমটাকে হঠাৎ ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলছে। তাই জন্য এটা কখনোই নয় যে এটা কেউ লাভ নিয়ে চলে যাবে বা এটা লাভ। এটা এই কৃষি আন্দোলনের মূল উদ্দেশ্য ভারতবর্ষের কৃষি এবং খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা, এটা রক্ষা করবাই মূল লক্ষ্য। এটা কোনো রাজনৈতিক নয়, এটা একটা সামাজিক কিছু। স্যার, কৃষি বিলের একটা সব থেকে যে সেকেন্ড বিলের যে সংশোধনটা করা হয়েছে, যেখানে এমএসপির কথা বারবার করে বলা হচ্ছে, সেই এমএসপি তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে এমএসপি রাখছে না, মানে এমএসপি রাখছে, তারা এমএসপি পুরোপুরি উঠাচ্ছে না। তারপরেও কেন কৃষকরা আন্দোলন করছে? এবং সেখানে আমরা দেখেছি কংগ্রেস পলিটিক্যাল পার্টির বেশ কিছু নেতারা কিন্তু তাদেরকে সাপোর্ট দিচ্ছে, বা সেই এটা কি একমাত্র রাজনৈতিক ফায়দা, নাকি এখানে তাদেরকে ভুল কিছু মেসেজ দেওয়া? না, এটা একটি এমএসপি থাকছে বলে কোনো জায়গায় সেই লাইনগুলো উল্লেখ নেই। এরা বলছে এমএসপির মতো একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেই নির্ধারণটা করবে যারা ফসলটা কিনবে করবে, তারাই তার নির্ধারিত মূল্যের জায়গাটা নির্ধারণটা করবে। এবারে এই জায়গাটায় কখনোই সম্ভব নয়। আমি যখন আমার কোনো জিনিস কিনবো তখন আমি কখনোই সর্বোচ্চ মূল্য দিয়ে কিনতে চাইব না, সর্বনিম্ন মূল্য দিয়েই কিনতে চাইব। তাই জন্যেই যিনি কিনবেন তার হাতে এমএসপি কখনোই হতে পারে না। যার জন্যে এটা একটা পুরোপুরি একটা ভ্রান্ত কথা বা ভ্রান্ত নীতি। স্যার, আমরা দেখলাম যে কৃষি বিল নিয়ে একটা বেশ কিন্তু শুধুমাত্র মানে বেশ একটা আন্দোলন চলছে, সেটা শুধুমাত্র হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বাংলায় কিন্তু সেইভাবে এখন ছাপ ফেলতে পারছে না, সেরকম কৃষকরা কিন্তু আগিয়ে আসছেন বা সেরকম ভাবে আপনারাও বোঝাতে অক্ষম। তো এটা কেন? মানে শুধুমাত্র কি ওই সমস্ত এরিয়ার কৃষকদেরই এই এমএসপির প্রবলেম হচ্ছে বা মিডল ম্যানের প্রবলেম হচ্ছে? কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি রাহুল গান্ধী, মানে কিছুদিন আগে বলতে বেশ কিছুদিন আগে মেইন স্ট্রিম মিডিয়াতে বলেছিলেন যে মিডল ম্যানের যে ব্যাপারটা, যে মিডল ম্যান থাকলে কৃষকদের ক্ষেত্রে প্রবলেম হবে, আর সেই মিডল ম্যানকে উঠিয়ে দিচ্ছে যখন এই বিলে, তারপরেও কেন তৃণমূল মানে আপনারা এই মুহূর্তে মিডল ম্যান উঠানোর পদ্ধতিটা সবচেয়ে বড় জিনিস একটা মনে রাখতে হবে, যে পদ্ধতিগত জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অবশ্যই কোনো জিনিসকে আমি বলে দিলেই কালকে উঠে যাবে এটা ভাবাটা ভুল। সবচেয়ে বড় জিনিস আজকে বলা হচ্ছে যে কৃষি মিডল ম্যানকে তুলে দেওয়ার জন্য এই নীতি। কারণ কি, যে বিক্রি করবে আর যে কিনবে, উপভোক্তা মানে যে, আমি যখন চালটার উদাহরণ দেওয়ার জন্য একটু ছোট্ট করে বলছি, যে আমি যখন চালটা বাজার থেকে কিনবো তখন কিন্তু আমি চালটাই কিনবো, আমি কোনো কৃষকের কাছে যে ধান কিনবো না যে সেইটা নিয়ে এসে চাল করে খাবো। আমি কেন, আমার মতো যারা চাকরিজীবী, অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, অন্যান্য ব্যবসায়ী বলুন, নানা ধরনের পেশায় যুক্ত ব্যক্তি বলুন, সকলের কিন্তু চালটা যে কিনবে। এবার কৃষক চাল বিক্রি করবে না, তার মানে কি মিডল ম্যান অর্থ এই নয় যে এইবার যেটা বিলের ক্ষেত্রে আসছে, আজকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের কৃষকদের কাছ থেকে ধানটা কিনে নেবে, নিয়ে সে রিলায়েন্সের মতো মার্ট তৈরি করবে, সেখানটায় সে তার
মিলে চালটা তৈরি করবে, নিয়ে এসে তার মতো ইচ্ছা মতো বিক্রি করছে। তাহলে তো মিডল ম্যানের সেই ব্যাপারটা থেকেই যাচ্ছে, কারণ গোটা ব্যাপারটাই কেউ জানছে না, সে একা একাই নিজে করছে, মূল্য নির্ধারণও সে নিজেই করবে। কখন 3 গুণেরও বেশি যখন কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে যাবে, তখনই একমাত্র কেন্দ্রীয় সরকার দরকার লাগলে কিছু কিছু ক্ষেত্রে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে। তার মানে কি, আজকে আমার কাছ থেকে যদি বোঝার জন্য বলছি 1.5 কিলো ধানে 1 কিলো পরিষ্কার চাল হয়, ধরো যদি এই রেশিওতে যাই, আমরা হিসাবে যাই, তাহলে তোমার এই সেখানটায় যদি আমার 10 টাকা মানে 15 টাকা দিয়ে এই 1.5 কিলো ধান আমার কাছ থেকে, কৃষকের কাছ থেকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কাল কিনে নেয়, সে যখন চাল করে বিক্রি করছে, সেটা 60 টাকা বিক্রি করলেও আমরা কিন্তু কিছু করতে পারছি না। অবশ্যই। তার মানে বেসিক্যালি যে আপনারা পুঁজিবাদী চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, যে পুঁজিবাদী, হ্যাঁ, আমরা বলতে চাইছি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আমাদের সাম্যবাদের চেয়েও সেটা হচ্ছে আমরা অর্থনৈতিক, যেটা মনমোহন সিং মানে ভারতবর্ষের যে রিফর্ম করেছিলেন ইকোনমিক্সের, সেই রিফর্ম নীতিটার বর্তমানে আমরা জোর দিচ্ছি। এটাই আমাদের টার্গেট, যে ডিস্ট্রিবিউশন অফ মানি, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। আমরা মানুষের হাতে ডিস্ট্রিবিউশন করতে যাই, যে নিচের তলার দিকে থেকে উপর অবধি সকলের কাছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, টাকা বৃদ্ধি পাবে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, তাহলে চাহিদা তৈরি হবে, জিনিস তৈরি হবে, তাহলে বাজার সবসময় অর্থনৈতিকভাবে উন্নতর দিকে উন্নতর দিকে আগিয়ে যাবে। মানে বেসিক্যালি আপনারা কমিউনিজমের উপর বেস করছেন এখন, মানে কমিউনিজমের কারণ সাম্যবাদটাই তো আপনারা না, সাম্যবাদের ব্যাপারটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলছি না, আমরা বলছি যে মানি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী যে মানি ডিস্ট্রিবিউশনটা এমন হবে না যে আমি 1 কোটি টাকা ইনকাম করব, তারপরে স্টেজটা যে নেমে 200 টাকা ইনকাম করবে, এটা যেন না হয়। একটা ডিস্ট্রিবিউশন অফ মানি নিচে অবধি থাকতে হবে, তবে নিচের লোকটা কেন, নিচের লোকের সংখ্যা সবসময় বেশি। নিচের লোকের সঙ্গে যখন লোক নিচ থেকে কোনো জিনিস বেশি সংখ্যক কিনবে, তখনই সেই জিনিসটা ভারতবর্ষের অর্থনীতিতে সেই প্রোডাকশনটা বেশি হবে, অর্থনীতি অনেক ভালো জায়গায় এগিয়ে যাবে। কৃষি বিলের যে রুলসটা এসেছে, মানে এটার উপর কিন্তু সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে। তো এটা কি আপনারা নিজেদের, মানে আপনাদের মনে হচ্ছে যে আপনারা জয়যুক্ত হয়েছেন বা আপনাদের কিছু? হ্যাঁ, একদিক থেকে ভাবতে গেলে তাই, কিন্তু সেই অর্থে এখনো জয়টা আসেনি। জয়টা আসবে আমাদের শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটি কৃষির সঙ্গে যুক্ত কৃষি ফ্যামিলির প্রত্যেকটা লোকেই এই জয়টা আসবে, যেদিন কৃষি বিলটা সরকার রোধ করতে বাধ্য হবে, বা কোর্টের চিন্তা ভাবনার মাধ্যমে এই বিলটা পুরোপুরি বন্ধ হবে। কারণ হচ্ছে যে এখনো শুধু ইন্টিমেশন দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু আন্দোলনের পরে বন্ধ থাকবে না যতক্ষণ না দাবি কৃষি বিলকে পুরোপুরি বন্ধ করার। যার জন্যই আমরা জয় তখনই বলবো যখন পুরোপুরি এই বিলটা স্থগিতাদেশ পাওয়া যাবে। রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে যে অমিত শাহ এসেছিলেন, অমিত শাহ এসে বলছেন যে বিজেপি এবার 200 বেশি সিট নিয়ে বাংলার বুকে রাজ করবে বা বাংলায় জয়ী লাভ করবে। এবার তৃণমূল কংগ্রেস দাবি করছে যে তারা 2016-তে 211 সিট পেয়েছিল, 2021-এ তারা 230টি দাবি করছে। তো আপনারা কতটা মনে হচ্ছে যে আপনাদের এই মহাজোটবন্ধনটা, মানে জোট সরকার, এটা এনারা কতটা সিট আশা করছেন, আপনারা কতটা সিট আশা করছেন এই মুহূর্তে? আমরা এই কথা বলার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অমিত শাহ বলে দিচ্ছে 200, আর তৃণমূল বলে দিচ্ছে 230, তাহলে 430টা হয়ে গেছে। আমাদের তো আছেই 294টা। যার জন্যই ব্যাপারটা নিয়ে আমরা এটা হেসেই থেকে যাচ্ছি যে আমরা কোনো টার্গেট দিচ্ছি না, কারণ ইনারা নিজেদের যোগফলে ইনারা ছাড়িয়ে চলে যাচ্ছেন,
যে নিজেরা, তার মানে এনারা দুজনের যা বলছেন তারা কেউই নিজেদের, কারণ যদি ইনি ঠিক হন, উনি আরেকজন ভুল বলছেন বা আরেকজন ভুল বললেন, তার মানে আমরা ধরেই নিতে পারি যে কেউই ঠিক বলছে না। যার জন্যই আমরা কোনোরূপ কোনো সংখ্যা তত্ত্বে যাচ্ছি না, আমরা প্রত্যেকটা সিটে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সঙ্গে লড়বো, এটাই আমাদের লক্ষ্য। বাংলার বুকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে 2021 যে বিধানসভা ভোট, 2021 বিধানসভা ভোটে যদি তৃণমূল কংগ্রেস বা জোট যদি 147টি ম্যাজিক ফিগার সেটা টাচ না করতে পারে, তাহলে কি দুজনের মধ্যে কি আবার সেই ইয়ে হবে যেটা আমরা 2011-তে দেখেছিলাম কংগ্রেসের সাথে তৃণমূলের? এখনই এই কথাগুলো উত্তর দেওয়াটা একটু জটিল, কারণ রাজনীতির প্রেক্ষাপটে কোনো কিছুই অসম্ভব নয়, আবার কোনো কিছুই সম্ভব নয়। তবে এখনকার ডেটে দাঁড়িয়ে আমরা চিন্তা করব যে বাম কংগ্রেস জোটই আগামী দিনের পশ্চিমবঙ্গের সঠিক দিশা দেখাতে পারবে। আমরা দেখেছি যে ইতিহাসে মানে বাংলা রাজনীতিতে পূর্বে দেখেছি যে বাংলার বেশ কিছু বড় বড় হেভিওয়েট নেতা যারা যখন 1977 আগে যখন কমিউনিস্ট পার্টি আসে তার ঠিক আগেই, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় এবং আরো যে সমস্ত কংগ্রেসের নেতারা ছিল, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, তাদের সাথে সিপিএম এর আইডিওলজি কিন্তু ম্যাচ করতো না, মানে কমিউনিজমের সাথে সিপিএম মানে কংগ্রেসের কোনো আইডিওলজি ম্যাচ করতো না। কিন্তু এই মুহূর্তে 2016 থেকে দেখছি আমরা রাজ্যে কিন্তু আইডিওলজিগত দিক থেকে হোক বা ভোটের দিক থেকে হোক বা বিরোধিতার জন্যই হোক, তাদের মধ্যে আইডিওলজি ম্যাচ করে গেছে এবং তারা কিন্তু একসাথে কাঁধে হাত দিয়ে কিন্তু ভোট লড়ছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা বলতে গেলে একটু খুব অতীত থেকে, এটা হয়তো অনেকেই জানে না, একটু খুব ভালো কোশ্চিন করলে, যার জন্য বলছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু ভারতবর্ষে যখন চিন্তা করা হলো যে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে বিরোধী দলটা খুব জরুরি ছিল তখনকার। এবার জাতীয় কংগ্রেস মূল দল, বিরোধী দলটা কি হবে? তখন কোনো সেই অর্থে কোনো আর রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। কিন্তু কমিউনিস্ট পার্টি, তখন ভারতের কমিউনিস্ট পার্টি খুব অল্প করে হলেও নিজস্বতায় কিছু কিছু জায়গায় ছাপ রাখছিল। এই ধরনের জায়গা থেকে তখন থেকে কিছুটা টাইম আমরা ধরতে গেলে জাতীয় কংগ্রেস ধরতে গেলে মনমোহন সিং এর অর্থমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত রাশিয়ার অর্থনৈতিক ধারার চিন্তা ভাবনাকেই কিছুটা আমরা ফলো করতাম ভারতবর্ষে, এবং যার জন্য কমিউনিস্ট পার্টিগুলোর সাথে আমাদের একটা সামাজিক দূরত্ব থাকলেও সিস্টেমগত বা পদ্ধতিগত কিছু মিল ছিল। বর্তমান যুগে আমাদের যারা কমিউনিস্ট পার্টি, তারা সেই অর্থে একেবারে কার্ল মার্কসের তত্ত্ব অনুযায়ী দল নয়, তারা গণতান্ত্রিক সিস্টেমের কমিউনিস্ট পার্টি এবং তারা গণতন্ত্রের বিশ্বাসী। এবং আমরা ভারতবর্ষের জন্মলগ্ন থেকে গণতন্ত্রের পুরোপুরি বিশ্বাস রেখে আসছি এবং আগামী দিনেও রাখব। যার জন্যে এই মুহূর্তে ভারতবর্ষের গণতান্ত্রিক দলগুলো এক ছাতায় আসার দরকার পড়েছে, কারণ ধর্মীয় যেটা ভারতবর্ষের কোনোভাবে সংবিধানের ধারে কাজ দিয়ে যায় না, ভারতবর্ষের যে চিন্তা ভাবনার সাথে কোনোভাবেই আছে না, সেই ধর্মীয় রাজনৈতিক দলগুলো বহুল পরিমাণে উত্থান হচ্ছে। যার জন্যই আমরা গণতান্ত্রিক মতাদর্শে যেসব দলের মধ্যে চিন্তা ভাবনা আছে, তারা দরকার লাগলে এক স্টেজে একই সঙ্গে আমরা রাজনীতির দিকে এগিয়ে চলছি। এইটাই হচ্ছে মূল কারণ। বাংলায় মানে বাংলায় যে জাতীয় কংগ্রেস দুজনই বড় বড় নেতা, হেভিওয়েট নেতা, আব্দুল মান্নান এবং অধীর রঞ্জন চৌধুরী, এরকম দুটো হেভিওয়েট নেতা থাকতেও কেন বাংলার নেতারা, মানে বাংলার বেশ কিছু নেতারা অন্যান্য পলিটিক্যাল পার্টি, আপনাদের কংগ্রেস পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বেশ কিছু নেতা এবং সিপিএম থেকে, কমিউনিস্ট পার্টি থেকেও কিন্তু বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু বিজেপি মানে হালে এসেছে, নতুন পশ্চিমবঙ্গের মধ্যে নতুন পলিটিক্যাল পার্টি, তাহলে তারা কেন কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে না? দেখুন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, হচ্ছে যে আমরা এটা
এই ব্যাপারে এই কোশ্চিনের মুখাপেক্ষি হয়ে আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও একটা হার স্বীকার করে নেওয়ার কথাই বলছি যে আমরা গণতান্ত্রিক চিন্তা ভাবনাটা ঠিকভাবে প্রকাশ করাতে পারছি না, যার জন্য কিছু অগণতান্ত্রিক লোক বর্তমান রাজনীতিতে প্রচুর আয়রান গয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। মানে অনেকটা দেখে মনে হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের টিমের মতো, কালকে এই বছর এ লিগে খেলেছে, পরের বছর ও মোহনবাগানে খেলছে, মোহনবাগানে যে খেলতো রাইট ব্যাকে সে ইস্ট বেঙ্গলে চলে আসছে। এই ধরনের ব্যাপারগুলো, এই যাতায়াতের রাজনীতিটা তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, সেইটাকে এখন বিজেপি শিল্পের আকৃতিতে নিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষা করবার কোনো প্রয়াস বা ইচ্ছা নেই। যদি গণতন্ত্র প্রয়াস বা ইচ্ছা থাকতো তাহলে বিজেপি নিজের লোক তৈরি করার চেষ্টা করত। আজকে সবচেয়ে বড় জিনিস, কংগ্রেস বা কথা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস থেকে যে লোকগুলো সবচেয়ে বেশি করাপশন যাদের বিরুদ্ধে, তারা চট করে জামা চেঞ্জ করে শুদ্ধ জামা কাপড়ের জন্য বিজেপিতে চলে যাচ্ছে। এইটা কিন্তু বাংলার রাজনীতিতে আমরা মনে করছি যে গণতন্ত্রের বাতাবরণ কলুষিত হচ্ছে। এর জন্য বর্তমানে বাংলা এক সময় যেটা ভারতবর্ষকে মুখ বল মানা হতো, সেটা স্বাধীনতায় আন্দোলনে হোক আর যে কোনো ব্যাপারে দেখতে গেলে চিরদিন বাংলার মুখেরাই কিন্তু গোটা ভারতবর্ষের মুখ হিসেবে ব্যবহার হতো। আজকে সেখানে বাংলার গণতন্ত্রেই সবচেয়ে কলুষিত জায়গায় অবস্থান করছে, এবং যার জন্যই এই আয়রান গয়রানদের রাজনীতিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। মানে ফুলের পরিবর্তন হচ্ছে কিন্তু মানে জামা কাপড়ের কোনো মানুষগুলোর মধ্যে, কারণ হচ্ছে আমি যদি গণতন্ত্রের বিশ্বাসী হই তাহলে আমার একটা নিজস্ব ইজিম থাকবে বা পথ থাকবে, সেই পথ অনুযায়ী আমি আমার লোক তৈরি করব। আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি বাংলা মিডিয়ামে পড়ি, আমি বাংলার লোককে চেষ্টা করব বাংলা শেখানোর, বাংলাটা শুদ্ধভাবে করার জন্য। কেউ হিন্দি মিডিয়ামে পড়ছে, সে হিন্দিটাকে সুন্দরভাবে বলা বা লেখার চেষ্টা করবে। কেউ উর্দু, ঠিক এইভাবে এইরকম পথ বা মত বা চিন্তা ভাবনা প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্বতা আছে অবশ্যই। কিন্তু ধরতে গেলে জাতীয় কংগ্রেস বাদ দিলে এখন যারা বড় দল হিসেবে পশ্চিমবঙ্গে যারা লাফালাফি করছে, বিজেপি এবং তৃণমূল, তাদের কিন্তু গণতান্ত্রিক চিন্তা ভাবনা খুব কম, যার জন্য তারা কোনোভাবেই নিজস্ব লোক বা কাউকে তৈরি করছে না। এটাই তার কারণ। স্যার, লাস্ট কোশ্চেন, যুব সমাজে দেখছি যুব সমাজ কিন্তু বিজেপির দিকে এখন প্রচুর পরিমাণে এগিয়ে আসছে, বিজেপির দিকে যাচ্ছে। এটা কারণটা কি? মানে এই মুহূর্তে বিজেপির দিকে এগিয়ে যাওয়ার কারণটা শুধুমাত্র ধর্মীয় কারণেই, নাকি তারা সেখানে কোনো চাকরি বা কোনো কর্মসংস্থানের সন্ধান পেয়েছে, তার জন্যই পশ্চিমবঙ্গের বুকে তারা অন্য পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে তারা বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যুব সমাজ ইয়ের দিকে এগোচ্ছে, বিজেপির দিকে এগোচ্ছে? এটার একটা ছোট্ট করে উত্তর দিই। যখন প্রথমবার বিজেপি সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার গঠন করার আগে প্রস্তাব তিনি প্রত্যেক তাদের ম্যানিফেস্টোতে ছিল প্রত্যেক বছর 2 লক্ষ চাকরি দেওয়া হবে। সে 2 লক্ষ 2000 জন্য আমরা খুঁজে পাচ্ছি না চাকরি পাওয়ার মতো। আর বর্তমানে দেশের অর্থনীতি যে জায়গায় যে দাঁড়াচ্ছে, তাতে নতুন করে চাকরি সংস্থান হয়তো দূরস্থান, চাকরি বাঁচানোটাই এখন সবচেয়ে বেশি মূল জায়গা হয়ে দাঁড়িয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যে কথাটা বললে যুবশক্তি, এই কারণটা হচ্ছে যে এরা কিছু জিনিসকে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যেগুলো ভারতবর্ষের লোকদের কাছে, মানে যেগুলো আমরা বিদেশি শক্তিকে বুঝতে না দিয়ে করতাম, সেই জিনিসগুলোকে ওপেন হার্ট নিয়ে এসে মিলিটারি ব্যবস্থা এবং ধর্মীয় সুশুরি দিয়ে যুব সমাজকে বাধ্য করছে বিজেপির পেছনে যাওয়ার জন্য। অন্য কোনো কারণ নেই। কারণ চাকরি বা ইয়ের যদি জায়গা থাকতো তাহলে সেন্ট্রালের যে মোদী সরকারি, তারাই প্রমাণ করতেন 2 লক্ষ চাকরি দিয়ে। তার জন্য পশ্চিমবঙ্গে নতুন করে এসে আর প্রমাণ করার দরকার লাগতো না। এটা সোজাসুজি ভারতবর্ষের যুব সমাজকে বিপথে চালনা করা হচ্ছে ধর্মীয় সুশুরি দিয়ে, এবং পশ্চিমবঙ্গ সেই ব্যাপারে সবচেয়ে বেশি আগিয়ে যায়, সবচেয়ে বেশি এই সংক্রামিত হচ্ছে বলে যুব সমাজের মধ্যে কিছুটা হলে এই চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। ধন্যবাদ।